আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ভিডিওটিতে তোমাদের এসএসসি ফিজিক্সের তৃতীয় অধ্যায় বলের বরিশাল বোর্ড 2022-এ আসা সৃজনশীলটা সলভ করব। এই সৃজনশীলে ক নম্বর ছিল চলন গতি কী। চলন গতি হচ্ছে যদি কোনো বস্তুর গতি এমন হয় যে এই বস্তুর প্রতিটি কণা সমান সময়ে সমান পথ অতিক্রম করে, তাহলে এই বস্তুটির গতিকে আমরা বলবো চলন গতি। সমান সময়ে যদি প্রতিটি কণার সমান পথ অতিক্রম হয় তাহলে সেটাকে বলবো আমরা চলন গতি। এবং খ নম্বর ছিল যে তোমার বাসা হতে বিদ্যালয়ের সরণ এবং দূরত্ব একই নয় কেন। সরণ হচ্ছে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব। তুমি যখন বিদ্যালয়ে যাও বিভিন্ন পথ অতিক্রম করে যাও, তাহলে এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বের মান এবং সরণের মান খুব স্বাভাবিকভাবেই কী হবে, ভিন্ন হবে। অর্থাৎ আঁকাবাঁকা পথে যে দূরত্বগুলো অতিক্রম করতেছো সেগুলো দূরত্বের ক্ষেত্রে গণনা করা হবে, কিন্তু সরণের ক্ষেত্রে সেটা গণনা করা হবে না। সরণ শুধুমাত্র তোমার বাড়ি এবং বিদ্যালয়ের মধ্যকার সরল রৈখিক ডিস্টেন্স, বুঝতে পারছো? এই জন্য তোমার বাড়ি থেকে বিদ্যালয়ের সরণ এবং দূরত্ব একই হয় না, ভিন্ন হয়। আচ্ছা, এখন আমরা গ নম্বর সলিউশন করব। দেখো, গ নম্বর বলছে কোনো বাধা না থাকলে এ বস্তুটি কত সময় পরে ভূমিতে পড়বে। সময় চাইছে, তাহলে উদ্দীপকটা পড়া দরকার। সমান আয়তনের দুটি বস্তু এ ও বি, এই দুইটাকে 39.6 মিটার উচ্চতা থেকে বায়ুতে ছেড়ে দিলে এ বস্তুটি 3 সেকেন্ড পরে ভূমিতে পড়ে। এ বস্তুটি 3 সেকেন্ড পরে ভূমিতে পড়ে, মানে তুমি যে ছেড়ে দিচ্ছ, ছেড়ে দেওয়ার 3 সেকেন্ড পর ভূমিতে পড়ছে এ বস্তু। এবং বি বস্তুটি তারপরে ভূমিতে পড়ে, অর্থাৎ আগে এ বস্তু পড়ে এবং তারপরে বি বস্তু পড়ে ভূমিতে। এ ও বি বস্তুর ভর দেওয়া আছে 100 গ্রাম এবং 50 গ্রাম। আচ্ছা, আমরা বস্তু দুটাকে যদি তুলনা করি, দেখো সমান আয়তন বলার পিছনে কিন্তু একটা লজিক আছে, ঠিক আছে? তাহলে আমরা ধরে নিলাম এটা হচ্ছে এ বস্তু এবং এটা হচ্ছে বি বস্তু, তাদেরকে ছেড়ে দিলাম। তারা কি করছে, ভূমিতে পড়ছে। এটা হচ্ছে ভূমি। এখন এ বস্তুটা ভূমিতে পড়তে সময় নিছে কত? এ বস্তুটা ভূমিতে পড়তে সময় নিছে 3 সেকেন্ড, ঠিক আছে? এবং বি বস্তুটাও কিন্তু ভূমিতে পড়ছে, এবং বি বস্তু যে ভূমিতে পড়ছে এটা কিন্তু 80 সেকেন্ডের চেয়ে বেশি সময় নিছে, কারণ বি বস্তু পরে ভূমিতে পড়ছে। দেখো বলছে যে বি বস্তুটি তারপরে ভূমিতে পড়ে। আচ্ছা, এখন উচ্চতাটা কত ছিল? পুরো উচ্চতাটা ছিল হচ্ছে 39.6 মিটার। 39.6 মিটার, এটা হচ্ছে উচ্চতা। 39.6 মিটার পুরো উচ্চতা। আচ্ছা, এখন এটার ভর দেওয়া আছে, অর্থাৎ এ এর ভর দেওয়া আছে কত? 100 গ্রাম। এ এর ভর 100 গ্রাম এবং বি এর ভর কত গ্রাম? বি এর ভর হচ্ছে 50 গ্রাম ভর দেওয়া আছে, ঠিক আছে? দেখো, কোনো বাধা না থাকলে এ বস্তুটি কত সময় পরে ভূমিতে পড়বে এটা চাইছে। দেখো, এই 3 সেকেন্ড পরে যে ভূমিতে পড়ছে এখানে তো বাধা ছিল, এখানে বাধা ছিল। কিভাবে বুঝলাম বাধা ছিল? কারণ আমাকে বলছে যে বাধা না থাকলে কত সময় পরে পড়বে। তার মানে বাধা না থাকলে যদি কত সময় পরে পড়বে এটা বের করতে বলে, তার মানে অবশ্যই বাধা থাকলে 3 সেকেন্ডে পড়বে। তাহলে বাধা যদি না থাকে এ বস্তুর উপর, বিনা বাধায় পড়ন্ত বস্তুর উপর আমরা জানি অভিকর্ষ ত্বরণ জি কাজ করে। অর্থাৎ বিনা বাধায় ছেড়ে দেওয়া কোনো বস্তুর ত্বরণ হচ্ছে জি এর সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এখন কত সময় পর ভূমিতে পড়বে এ বস্তুটা সেটা আমরা একটু দেখি, খেয়াল করো। তাহলে এই ক্ষেত্রে সূত্র ইউজ করবো আমরা যে উপর থেকে নিচে পড়তেছে, ঠিক আছে? এইচ জানা আছে আমাদের, কি জানা আছে? এইচ জানা আছে। তাহলে আমরা জানি এইচ ইজ ইকুয়াল ইউটি, যেহেতু নিচে পড়তেছে হাফ জি টি স্কোয়ার, বিনা বাধায় পড়তেছে, ঠিক আছে? এই জন্য জি নিয়ে কাজ করব। তাহলে হাইট ইজ ইকুয়াল, আদিবেগ যেহেতু 0, স্থির অবস্থান থেকে ছেড়ে দিছি না, সমান আয়তনের দুটি বস্তু এ ও বিকে এত উচ্চতা থেকে বায়ুতে ছেড়ে দিলাম, তার মানে এই পজিশনে কত? আদিবেগ কত? দুইটারই 0 মিটার পার সেকেন্ড। তাহলে 0 হলে এই পুরো টার্মটা 0 হয়ে যায়, বাকি থাকে হাফ ইন্টু জি ইন্টু টি এর উপর স্কোয়ার। আমরা কী বের করব? টি বের করব। তাহলে দেখো, খেয়াল করিও, টি যেহেতু বের করতেছি, এই জিটা টি স্কোয়ারের সাথে গুণ আকারে আছে, তাহলে এখানে কি হবে? ভাগ হয়ে যাবে। এবার সে কী হবে? ভাগ হবে। আর এই যে 2টা, এটা ভাগ আকারে আছে না? দেখো তো 1/2, 2 ভাগ আকারে আছে, এটা হবে কি? গুণ। তাহলে হবে 2h আর জিটা চলে আসবে নিচে। এখন টি এর উপর একটা স্কোয়ার ছিল, এই স্কোয়ারটা সমীকরণের এই পাশে আসলে কী হয়ে যাবে? রুট হয়ে যাবে। এটা থেকে আমরা কি টি এর মানটা বের করে ফেলতে পারবো। তাহলে এখন বলো টি এর মানটা কত? √2 ইন্টু এইচ। এইচ এর মান কত? এইচ হচ্ছে 39.6 ডিভাইডেড 9.8, ওকে, ইজ ইকুয়াল টি। তাহলে অতএব টি সমান কত সেকেন্ড? √2 ইন্টু 39.6 ডিভাইডেড 9.8,
2.842 2.842 সেকেন্ড, এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ যদি বিনা বাধায় পড়তো, তার উপর জি কাজ করতো এবং সে মাত্র 2.8 সেকেন্ডে কি করতো, ভূমিতে পড়তো, কিন্তু যেহেতু বাধা আছে এই জন্য সে 3 সেকেন্ডে পড়ছে, এটা বোঝা যাচ্ছে। আচ্ছা, গ নম্বর গেল। এখন ঘ নম্বর বলছে যে বি বস্তুটি দেরিতে ভূমিতে পড়ার কারণ গাণিতিক যুক্তি সহ ব্যাখ্যা করো। যে বি বস্তুটা দেরিতে কেন পড়ছে, এটার পরে বি বস্তু পড়ছে, কেন দেরিতে পড়ছে সেটা আমরা এখন দেখব। খেয়াল করো, এখন এই দুটো যে ভূমিতে পড়বে, দেখো তো এইটা 39.6 মিটার দূরত্ব অতিক্রম করবে, ভূমিতে পড়বে। এইটাও 39.6 মিটার দূরত্ব অতিক্রম করে ভূমিতে পড়বে। তাহলে দুইজনের ক্ষেত্রে উচ্চতা কি, সেম। খেয়াল করো ঘ নম্বর। তাহলে আমরা এ বস্তু এবং বি বস্তু যদি তুলনা করি শর্ত মতে, দেখো উভয়ের উচ্চতা কি সমান না, অর্থাৎ উভয়ের অতিক্রান্ত দূরত্ব সমান। অর্থাৎ এইচ ভূমিতে পড়তে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করবে, এ বি বস্তুটা ভূমিতে পড়তে একই পরিমাণ দূরত্ব অতিক্রম করবে। খেয়াল করো, তাহলে এইচ ইজ ইকুয়াল কি জানি, এর ক্ষেত্রে ইউ টি প্লাস হাফ জি টি এ স্কোয়ার। ওকে, টি স্কোয়ার, এই সম্পূর্ণ এই পুরো রাশিটা টার্মটা কার, এর। আর বি এর ক্ষেত্রেও একই, ইউটি প্লাস হাফ, সরি এখানে একটা মিস্টেক হয়েছে, কি বলতো, যেহেতু বাতাসের বাধা আছে তাহলে এখানে কিন্তু কি নেওয়া যাবে না বলতো, জি নেওয়া যাবে না। তাহলে এখানে কি নিয়ে কাজ করতে হবে, এ নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এই টার্মটা কার, এই টার্মটা হচ্ছে বি এর জন্য। এটা কি বুঝছো কিনা, নাকি কনফিউশন আছে? দেখো, যদি বাতাসের বাধা না থাকতো তাহলে সে জি ত্বরণে পড়তো। এখন যেহেতু বাতাসের বাধা আছে, বাতাসের বাধা যেহেতু আছে, তাহলে ত্বরণটা জি না হয়ে কি হয়ে যাবে, এখন এ হয়ে যাবে, কারণ ত্বরণটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এখন আদিবেগ কি, প্রথম বস্তুরও জিরো, দ্বিতীয় বস্তুরও কি আদিবেগ জিরো। তাহলে ইউটি এর টার্মটা চলে যাচ্ছে, থাকে কি দেখো তো, হাফ এ। তাহলে এটা এ বস্তুর এ, আর টি এটা এ বস্তুর টি, তার উপরে স্কয়ার সমান, এদিকে থাকে কি একইভাবে, এই টার্মটা চলে যায় হাফ। এই এটা হচ্ছে বি বস্তুর ত্বরণ, আর এই টিটা হচ্ছে বি বস্তুর সময়, পড়তে সময়। কথা কি বুঝছো? এখন উভয় পক্ষ থেকে হাফ হাফ চলে যাচ্ছে, তাহলে থাকে কি দেখো তো, এ এ টি এ স্কোয়ার, এ বি টি বি স্কোয়ার। ওকে, এখন দেখো খেয়াল করো, এখানে ত্বরণটা একটু কল্পনা করো তো তোমরা, ত্বরণটা কল্পনা করো। মনে করো এটাকে 1 নং সমীকরণ দিয়ে রাখলাম, 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। খেয়াল করি ভালো মতো, কার ত্বরণ বেশি, কোন বস্তুটার ত্বরণ বেশি? দেখো, এও বাতাসের বাধা অতিক্রম করতেছে, এও বাতাসের বাধা অতিক্রম করতেছে। দেখো দুইটার আয়তন বলছে না সমান, এখান থেকে কিন্তু লজিক আছে, এই কথাটার পিছনে লজিক আছে। কি লজিক? দুইটার আয়তন যদি সমান হয় তাহলে এর মধ্যে যে পরিমাণ বাতাসের বাধা কাজ করবে, এর মধ্যেও একই পরিমাণ বাতাসের বাধা কাজ করবে। বুঝতে পারছো? কারণ ওই বাধা অতিক্রম করে তাকে নিচে আসতে হচ্ছে। আয়তন সমান হওয়ার অর্থ এর উপর যে পরিমাণ বাতাসের বাধা কাজ করতেছে, এর উপর একই পরিমাণ বাতাসের বাধা কাজ করতেছে। ঠিক আছে, তাহলে দেখো তো, আয়তন সমান, বাধা একই পরিমাণ কাজ করতেছে, মানে উপরের দিকে একই পরিমাণ কি হচ্ছে, বাতাসের বাধা কাজ করতেছে। তাহলে কে জোরে পড়বে, কোন বস্তুটা জোরে পড়বে? বাতাসের বাধা একই, জোরে পড়বে কে? যার ভর বেশি। যার ভর বেশি সে জোরে পড়বে, কারণ সে সহজেই বাতাসের বাধাটাকে অতিক্রম করতে পারবে। আর যার ভর কম সে কি হবে, আস্তে পড়বে। কথা কি বুঝছো? আরেকবার রিপিট করি, যার ভর বেশি তার ওজনও বেশি। তাহলে ওজন যেহেতু বেশি, ওজন তো এক ধরনের বল, তার নিচের দিকে বলটা বেশি, তাহলে বাতাসের বাধাকে অতিক্রম করতে পারবে সে সহজেই, নিচের দিকে তার ত্বরণটা বেশি হবে। আর যার ভর কম তার ওজনও কি কম, তাহলে যার ওজন কম তার নিচের দিকে বল কম, আবার বাতাসের বল ক্রিয়া করতেছে উপরের দিকে। তার মানে কি, এইটা ধীরে ধীরে নিচে পড়বে তুলনামূলক। বুঝতে পারতেছো? যদি এটা হয় তাহলে কার ত্বরণ বেশি হবে? এটা দেখেই বোঝা যাচ্ছে শর্ত মতে এ বস্তুর যেহেতু ভর বেশি বা ওজন বেশি, এর অবশ্যই ত্বরণ কি হবে, এই বি বস্তুর চেয়ে বেশি হবে। অর্থাৎ নিচের দিকে পড়ার যে বেগ বৃদ্ধিটা সেটা কি হবে, এর বেশি হবে বি এর চেয়ে। তাহলে কি এর ত্বরণ গ্রেটার না, বড় না, কার চেয়ে? বি এর চেয়ে। তাহলে সেটা আমি বলতে পারি কিনা দেখো তো, খেয়াল করো। এইটাকে আমরা আরেকটু মডিফাই করে নিই, সেটা হচ্ছে খেয়াল করো তো, এ ডিভাইডেড, এই এ বিটা নিচে নিয়ে আসলাম, নিয়ে আসছি। এইদিকে কি থাকে বলো? এদিকে থাকে হচ্ছে টি বি স্কোয়ার, আর এই টি এটা নিচে ভাগ করে দিলাম, টি এ স্কোয়ার। কথা কি বুঝছো? দেখো এটা যদি হয়, খেয়াল করো তো, খেয়াল করো। এখন এখান থেকে আমরা কি পাই? এখান থেকে আমরা পাই এই দুটার যে অনুপাত এ আর এ বি, এটা বড় মান না, এটা ছোট মান না। এটা বড় মান আর এটা কি মান, ছোট মান। এটা বড় মান, এটা ছোট মান। কেন? কারণ এ বস্তুর ত্বরণ বেশি, এর যেহেতু ভর বেশি, এর জোরে পড়বে, এর ত্বরণ বেশি, আর এটা ত্বরণ কম। তাহলে বড় মানকে ছোট মান দ্বারা যদি ভাগ করো, বড় মানকে ছোট মান দ্বারা ভাগ করো, মানটা কি হবে?
ওয়ানের চেয়ে বড় হবে না, মানটা ওয়ানের চেয়ে বড় হবে। এই মানটা কি বড় না, এই মানটা কি বড়, আর এই মানটা কি ছোট। তাহলে যে কোনো বড় মানকে, যে কোনো একটা বড় মানকে যদি তুমি কি করো, যে কোনো একটা বড় মানকে যদি ছোট মান দ্বারা ভাগ করো, তাহলে এই রেশিওটা ওয়ানের চেয়ে বড় হবে না, ওয়ানের চেয়ে বড় হবে। আচ্ছা, এখন খেয়াল করো, যেহেতু খেয়াল করিও, যেহেতু এ এইটা বড় কার চেয়ে, এ বি এর চেয়ে বড়, যেহেতু এটা এ বি এর চেয়ে বড়, সুতরাং আমি কি এটা বলতে পারি না, দেখো তো এই দুটার অনুপাত আর এই দুটার অনুপাত তো সমান, এটা তো আমরা সমীকরণ থেকে বের করলাম। তাহলে এই মানটা যদি বড় হয়, এই মানটা যদি ছোট হয়, তাহলে এই টিবিটা বড় হবে এবং টি এটা কি ছোট হবে না। এটা তো স্কোয়ার তো এই পাশে আনলে রুট হয়ে যায়, একই তো মান তো একই থাকে, স্কোয়ারটা এই পাশে আনলে রুট হয়ে যায়। তাহলে দেখো তো উপরে টিবি স্কোয়ার বড় এবং টি এ স্কোয়ার কি ছোট না। কেন ছোট, টি এ স্কোয়ার এই জন্য ছোট, কারণ দেখো এই দুটার অনুপাত মানে ভাগফল, এই দুটার ভাগফল কি সমান না। সমান যদি হয় তাহলে এইটা বড় আর এটা যদি ছোট হয়, এটার অনুপাত যদি একের চেয়ে বড় হয়, তাহলে এই দুটার অনুপাতও কি একের চেয়ে বড় হবে না। যদি বড় হয় তাহলে খেয়াল করো কার মানটা বড় হয়, কার মানটা বড় হয়, এইটা বড় এটা ছোট, তাহলে কি এইটা বড় এইটা ছোট না, অবশ্যই এইটা বড় এটা ছোট। তাহলে অতএব আমরা লিখতে পারি কি, যে টিবি এর উপর যে স্কোয়ারটা আছে এই মানটা বড় কার চেয়ে, টি এর উপর স্কোয়ারের চেয়ে। এখন উভয় পক্ষকে রুট করে দিলে কি পাই বলো তো, টিবি ইজ গ্রেটার দ্যান টিএ। অর্থাৎ এখান থেকে দেখেই বুঝতেছি যে বি বস্তুটা যে পড়বে এর পড়তে সময় কি লাগবে, টি এর চেয়ে বেশি লাগবে। কথা কি বুঝছো, টি এর চেয়ে বেশি লাগবে। এটাই প্রমাণ করতে বলছে যে বি বস্তুটি দেরিতে ভূমিতে পড়ার কারণ কি, কারণ হচ্ছে বি বস্তুর সময় বেশি লাগবে। ক্লিয়ার, এই তো